বাংলাদেশে এই জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষায়িত ইউনিট হিসাবে মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট খুবই সাকসেসফুলি কাজ করছিল, কিন্তু এই ইউনিটটাকে একদমই অকার্যকর করে রাখা হয়েছে। আপনি জানেন যে ঢাকার যে কমিশনার, তিনি নিজেও গণমাধ্যমে বলেছেন যে দেশে জঙ্গি বলে কোনো কিছু নেই। যখন একজন কর্মকর্তা নিজেই গণমাধ্যমের কাছে প্রকাশ্যে বলেন দেশে জঙ্গি বলে কোনো কেউ নেই, কিছু নেই, তখন আসলে তার অধীনে থাকা ইউনিটগুলো অকার্যকর হবে, এটাই স্বাভাবিক। এবং পার্সোনালি এখানকার অনেক কর্মকর্তা আমার সাথে শেয়ারও করেছেন যে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে জঙ্গি ফঙ্গি কোনো কিছু নাই, তোমরা এইসব বাদ দাও, দিয়ে ট্র্যাডিশনাল ক্রাইম বা ট্র্যাডিশনাল ক্রিমিনাল ধরো। তো সেটা নর্মালি যা হবার তাই হচ্ছে। এটিইউ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, তারা যদিও নতুন, তাদের সেই ক্যাপাসিটি পরিপূর্ণ এখন পর্যন্ত হয়নি বলে আমার অ্যানালাইসিস। ফলে এই যে এই ঘটনা ছাড়া অন্যদেরকে নজরদারি করা বা অন্যদেরকে ধরা, অন্য গ্রুপগুলোকে ধরা, সেইটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। মানে ফলে খুবই অ্যালার্মিং একটা সময় আসছে। এটা ইলেকশনের আগে হোক পরে হোক, তারা যখন মনে করবে যে তাদের জন্য সুইটেবল টাইম, যেহেতু তাদের একটা আইডিওলজি আছে, তাদের একটা নিশানা আছে, তাদের একটা লক্ষ্য আছে, যে তাদের ভাষায় তাদের খেলাফত প্রতিষ্ঠা করা, তো এটা তারা কখন এই মরণ কামড় দেবে, এইটা আসলে আহ, খুবই অ্যালার্মিং। জি, জি। অনেক ধন্যবাদ, খুবই বিস্তারিত করে একদমই মূল পয়েন্টগুলি নুরুজ্জামান লাব্বু আপনি বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। মানে আপনি কোনো নতুন কথা বলেননি এই জঙ্গিদের সম্পর্কে, কিন্তু গত 16-17 মাসে কেউই এই কথাগুলো বলেনি। কেউ বলেনি, বরং উল্টো একটি প্রচারণা চলেছে যে দেশের যত তৌহিদি জনতা আছে তাদেরকে জঙ্গি নাম দেওয়া হচ্ছে, কিংবা বলা হয়েছে যে সব আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে কারাগারে রাখা হয়েছে। মানে আলেম ওলামা আর জঙ্গি, এদের মধ্যে যে বিরাট একটা ব্যবধান, এই ব্যবধানকে একদমই আপসাইড ডাউন করে দিয়েছে গত 15-16 মাসের বিভিন্ন রকম নারেটিভ দিয়ে চেষ্টা করা হয়েছে আমি বলবো। তো তবে এ কথা তো সত্য যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ। আহ কিন্তু এই যে ধর্মভীরুতাকে মানুষের পুঁজি করে একটা গোষ্ঠী যে উগ্রবাদে জড়িয়ে পড়ে, তাদেরকে যে ব্যবহার করে, এটি এই গত 15-16 মাসে যেভাবে করে অস্বীকার করা হয়েছে, এর আগে কোনোদিন কোনো সরকার কি সেটি অস্বীকার করেছে? তো এর আগেও কিন্তু এরকম ছিল, একেবারে যে ছিল না তা না, সেই ফল কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2001 থেকে 2005 পর্যন্ত যে ভয়ঙ্কর অবস্থা ছিল, বিশেষ করে 2000 সাল থেকে বাংলাদেশে যে জঙ্গি সংগঠনগুলো, উগ্রবাদী সংগঠনগুলো, তাদের তৎপরতা জোরালো ভাবে তারা তৎপরতা 99 সাল থেকে চালিয়ে আসছিল। নানা রকম হামলা, উদীচির হামলা সহ, রমনার বটমূলে হামলা সহ, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা, গির্জায় হামলা, সিনেমা হলে হামলা, ময়মনসিংহের সিনেমা হলে, সেগুলো করে আসছিল। বাংলা ভাইয়ের কথা আপনি বলছিলেন, তার নৃশংস কর্মকাণ্ড চলে আসছিল, কিন্তু সেই সময় আপনি খেয়াল করবেন যে না, সরকারের পক্ষ থেকে নুরুজ্জামান বলা লাবু, হচ্ছিল সেগুলো যে, আমার মনে আছে, সেগুলো 2001 সালের পরে। ধরেন বাংলা ভাই এগুলো তো 2001 সালের পরে। হ্যাঁ 1 সালের পরে। কিন্তু আমি বলছি যে 1 থেকে 5 সেই সময়ে কিন্তু এটি ইগনোর করার একটা প্রবণতা ছিল, যেই যেই মূল পয়েন্টটা যেটা আর কি, যে তখন বলা হয়েছিল যে এইসব মিডিয়ার সৃষ্টি ইগনোর করার পরে, তারপরে কিন্তু 2004-এ 21শে আগস্ট হয়েছে, 2005-এর 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ হয়েছে, 17ই সেপ্টেম্বর, আহ সম্ভবত 17ই আগস্ট, আহ তারপরে আরো ঘটনা ঘটেছে। 17ই আগস্ট, হ্যাঁ, আই ক্যান রিমেম্বার। হ্যাঁ, 17ই আগস্ট। তারপরে অনেক ঘটনা ঘটেছে। পরে আহ, সারা বিশ্বের যখন নজর কেড়েছে এই ঘটনাগুলো, এবং চাপের মুখে এই সেই সময়কার শীর্ষ জঙ্গি নেতাদেরকে অ্যারেস্ট করে অনেকের বিচার হয়ে ফাঁসি কার্যকর হয়েছে। তারপরেও আবার 2009-10-এর পরে একটু কিছুটা থম মেরেছিল, কিছুটা স্থির অবস্থায় ছিল। 2013-তে এসে
টার্গেট কিলিং শুরু হলো। বিশেষ করে লেখক, প্রকাশক, ব্লগার অনেককে নাস্তিক আখ্যা দিয়ে টার্গেট কিলিং করেছে। এবং 2014-তে গিয়ে যেহেতু মধ্যপ্রাচ্যে আইএস তাদের একটা ভূমি হিসেবে ঘোষণা করেছিল, সেইটাতে প্রভাবিত হয়ে বাংলাদেশেও আইএস পন্থী জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং সেটার ফলস্বরূপ আপনি জানেন যে 2016-তে একটা বড় ঘটনা ঘটেছে, হোলি এটিজেনের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। তো তারপরেও যে ওয়েক আপ কলের কথা আমি বললাম, যে একের পর এক অভিযানের পরে সেটা নিয়ন্ত্রণে বা কোণঠাসা করে দেওয়া হয়েছিল, কিন্তু এই ধারাবাহিকতাটা, এটা আসলে একটা দীর্ঘ ধারাবাহিক আহ, কার্যক্রম। এটা ধরেন আমি 1 বছর করলাম আর 1 বছর সবকিছু নিয়ন্ত্রণে এসে গেল, কারণ যেহেতু জঙ্গিবাদটা আসলে একটা আইডিওলজিক্যাল মানে ফাইট তাদের আর কি। যারা এটাতে যুক্ত হয় তাদেরও একটা ভ্রান্ত হলেও সেটা কিন্তু আইডিওলজি, ভ্রান্ত আইডিওলজি নিয়ে তারা যেহেতু ফাইট করতে চায়, তো তাদেরকে এত সহজেই নির্মূল করে দেওয়া সম্ভব না আর কি। কিন্তু ইগনোর করলে, যদি আপনি ইগনোর করেন, যেটা 5 আগস্টের পরে করা হচ্ছে, গত বছরের 5 আগস্টের পর থেকে ইগনোর করলে পরে, সেটা তো আসলে তাদের জন্য একটা মানে উর্বর ভূমি হয়ে যায়। একেবারে মানে মুক্ত ভাবে তারা যেখানে ইচ্ছা সেখানে তাদের সাংগঠনিক কার্যক্রম, তাদের প্রশিক্ষণ, তাদের ফাইন্যান্সিয়াল এই ইয়া স্ট্রেংথ বানানো সংগঠনকে, সেগুলো অনায়াসে করা যায়। এবং আরেকটি বিষয়, যে এই 5 আগস্টের পরে যে ধারাবাহিকভাবে ইগনোর করা হচ্ছিল আগের ঘটনাগুলোকে, নাটক বলা হচ্ছিল, অথচ দেখেন যে এই 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু এই জুন মাসে একটি খবর প্রকাশিত হলো যে বাংলাদেশ থেকে আহ, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গিয়ে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে অনেকে মারা যাচ্ছে, একাধিক তরুণ মারা গিয়েছে। তো সেই টিটিপির কার্যক্রম বাংলাদেশে এখন এটা নতুন করে অনেক বেশি তারা অর্গানাইজড হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা মামলাও করা হয়েছিল। সেই মামলায় যাদের নাম ছিল, তাদেরকে অ্যারেস্ট তো দূরের কথা, তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা আহ বাইতুল মোকরমের সামনে মিছিল করেছে, মিছিল করে উল্টো প্রেসারে ফেলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা হয়েছে এরকম যে ভাই তুমি থাকো, তোমার কাজ করো, আমাকে শান্তিতে থাকতে দাও, এরকম একটা অবস্থা আসলে বাংলাদেশে। হুম হুম, একদম ঠিকই বলেছেন। আ- আমি ভবিষ্যতের দিকে যাওয়ার আগে একটু পেছনের দিকে যেতে চাই। 5ই আগস্টের আগে পরে অভিযোগটি এরকম যে যেই আন্দোলন সংগঠিত হয়েছে, যারা পুলিশদেরকে হত্যা করেছে, এর পেছনে এই জঙ্গি গোষ্ঠী ছিল। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনি ঢাকায় ছিলেন, কাভার করেছেন, আপনারা কি দেখেছিলেন? না, এটা তো একটা আহ, ছিলই, মানে এত বড় যে ঘটনা, এটা আসলে আহ, যে আন্দোলন চলছিল, এই আন্দোলনের যেমন আহ, সাধারণ মানুষ আহ, যোগ দিয়েছে, হয়তো তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে বা সেটি ভিন্ন প্রসঙ্গ। যেমন সাধারণ মানুষও এসেছে, তেমনি সাধারণ মানুষকে ব্যবহার করে একটি গ্রুপ বা একাধিক গ্রুপ, তারা তাদের যে টার্গেট, সেই টার্গেটে তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। না হলে একেবারে সাধারণ যারা মানুষ, তারা কখনো পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার মতো নির্মম, আমি মনে করি যে সাধারণ মানুষ কখনো হইতে পারে না। সাধারণ মধ্যবিত্ত মানুষ কখনো হওয়ার কথা না। একেবারেই যাদের মাথায় যাদের টার্গেট পুলিশ, বা যাদের টার্গেট বিভিন্ন স্থাপনা, বা বিটিভি বলেন, ওই যেগুলোতে হামলা চালানো হয়েছে, এইটা আসলে দুই ধরনের ইয়াই ছিল আর কি, ইম্প্যাক্টই ছিল। একটা ইম্প্যাক্ট ছিল যে সাধারণ মানুষ সেখানে ইনভলভ ছিল, কিন্তু সাধারণ মানুষ এত জ্বালাও পোড়াও কখনো করে না। তাদের ভেতরে ঢুকে এই গোষ্ঠী, সেটা জঙ্গি গোষ্ঠী হোক বা অন্য কোনো গোষ্ঠী, তারা সেটা করেছে। এইটা আসলে একেবারে নিবিড় ভাবে আরো অনুসন্ধান করার দরকার, যে তারা কারা ছিল। এটা থাকারই কথা, থাকবারই কথা, এটা অস্বীকার করার উপায় নেই।
সেটা কি, সেই প্রচেষ্টা কি বাংলাদেশের গণমাধ্যমের তো এখন এই সময়ে নেয়ার সুযোগ ছিলও না? কিন্তু ধরেন হয় না যে আমরা মানে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি নিজেই কাজটি করি, সেটি হচ্ছে যে অনেক সময় পরিবেশ থাকে না যে একটা একটা ভালো একটা রিপোর্ট করার, কোনো একটা বিষয়ে অনুসন্ধান করার। কিন্তু কিছু আলামত, কিছু তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করে রেখে দেই, যখন একটা অনুকূল সময় আসবে ওইটি প্রচার করতে পারবো, তখন সেটি করব, এরকম একটা তো ব্যাপার থাকে। তো সেই দিক থেকে ধরেন যাত্রাবাড়িতে যেই নির্মম ভাবে পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায়, এক জায়গায় দুই জায়গায় নয়, কয়েকটি জায়গায় পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কারা এই কাজগুলি করেছে, এগুলোর তো ভিডিও ফুটেজ অ্যাভেলেবল। তো আপনারা কি কেউ তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন কিনা, এক নাম্বার? দুই নাম্বার প্রশ্ন, কেউ কি আদৌ ওই চেষ্টাটি করেছে? এরা কারা ছিল, নাকি সেই সুযোগই আপনারা যারা সাংবাদিকরা মাঠে ছিলেন তারা পাননি? না, এটা আসলে ওই সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে এমন একটা অবস্থা ছিল, এবং তারপরে এখন পর্যন্ত আহ, যে এমন অবস্থা সেটা নিয়ে সেরকম কোনো অনুসন্ধান তো দূরের কথা, মানে সাধারণ রিপোর্টই আসলে করা মুশকিল হয়ে যাচ্ছিল। আপনি জানেন যে বাংলাদেশের বড় দুটি গণমাধ্যমে যেভাবে আক্রমণ হয়েছে, আগুন, এর আগে কখনো এরকম এত বিশাল আকারে কখনো আক্রমণ হয়নি। আমি নিজে 11 এপ্রিল একটা রিপোর্ট করেছিলাম। আহ, এই সেটা একটু এত হার্ড রিপোর্টও না, যেটা আপনি খেয়াল করবেন যে গাজার পক্ষে যে মার্চ গুলো হচ্ছিল বাংলাদেশে, সেই মার্চ গুলোতে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর পতাকা, সিম্বল এবং আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের ছবি বুকে নিয়ে, হাতে নিয়ে পোজ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল একদল লোক। তো সেটা নিয়ে আমার একটা মূলত রিপোর্টটা ছিল যে আহ, মিছিলে আহ আল কায়েদা, আইএস এর পতাকা ক্ষুণ্ণ হচ্ছে, দেশের ভাবমূর্তি। তো সেই প্রতিবেদন প্রকাশের পরে তীব্রভাবে হুমকি, হত্যার হুমকি সহ আহ ভীষণ রকম থ্রেটের শিকার হচ্ছিলাম। হয়ে অনেকটা আত্মগোপনেও থাকতে হয়েছে বেশ কিছুদিন। থানা পুলিশ করে কোনো কিছু হয়নি, কারণ পুলিশও এসে নথি স্বীকার করেছে যে ভাই আমরা কোনো কিছু করতে পারবো না, এত বাজে অবস্থা। এখনো যেহেতু আপনি বললেন যে পুলিশের উপরে যে একটা নির্মম হত্যাযজ্ঞ গিয়েছে বা একটা নির্মম ঘটনার মুখোমুখি হয়েছে, তাদেরও আসলে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। তো এই এক্সপিরিয়েন্সের পরে সাধারণত যদি আপনি নিরাপত্তার ঝুঁকি থাকে, তখন আসলে প্রতিবেদন করাটা কঠিন হয়ে যায়। এবং 5 আগস্টের পরে আপনি খেয়াল করবেন যে কোথাও কোনো গণমাধ্যমেই এই জঙ্গি রিলেটেড কোনো রিপোর্ট কিন্তু কোথাও প্রকাশিত হয়নি, আর দু একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাড়া। তো এইটা আসলে পরিবেশ অনুকূল না আর কি। মানে কোনো কিছু একটা মন মতো না হলে, অবস্থা এমন হয়েছে যে তাদের মন মতো, একটি গোষ্ঠীর মন মতো না হলেই তারা নানা রকম দোসরের ট্যাগ দিয়ে মিথ্যে মামলা করে হয়রানি বা মব সৃষ্টি করে হেনস্থা করা, এরকম নানা রকম উপদ্রব করছে। ফলে সেরকম রিপোর্ট, মানে আমি নিজেও আর করিনি। একটা করার পরে যেহেতু আমি থ্রেটের শিকার হয়েছিলাম, অন্যদেরকেও আমি করতে দেখিনি।